আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে প্রাণী ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সহিংসতায় সারা দেশে চলছে অবরোধের দ্বিতীয় দিন। রাজধানীতে আবারও বাসে পেট্রোল বোমা, অগ্নিদগ্ধ 4 জন, বাস চাপায় নিহত এক পথচারী। বিএনপি চাইলে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিরোধী দলকে নির্বাচনে আসার আবারও আহ্বান। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 40টি, 24টি অংশ নিচ্ছে না সংসদ নির্বাচনে। প্রশ্ন উঠবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে, আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন প্রাণী ইন্স্যুরেন্স শিরোনাম। সোনামণিকে রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। 18 দলীয় জোটের ডাকে দ্বিতীয় দিনের মতো চলছে টানা 72 ঘন্টার অবরোধ। চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। অবরোধের কারণে রাজধানীতে যান চলাচল সীমিত রয়েছে। স্বল্প পরিসরে গণপরিবহনের পাশাপাশি রিক্সা, অটোরিক্সা চলাচল করলেও রাস্তায় দেখা যায়নি কোনো প্রাইভেট কার। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা শহর থেকেও রাজধানীতে কোনো বাস আসেনি। সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। আর অবরোধকে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তার বলয় গড়ে তুলেছে র্যাব ও পুলিশ। এদিকে রেললাইন তুলে ফেলায় রাজশাহীর নন্দনগাছিতে ধূমকেতু এক্সপ্রেসের 5টি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা রাজশাহী রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। দর্শক, অবরোধের সংবাদ সংগ্রহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের রিপোর্টাররা। প্রথমেই যাচ্ছি নয়াপল্টনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে আছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। মিরাজ, নয়াপল্টন ও এর আশেপাশের এলাকার অবরোধ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সকাল থেকে আসলে বিএনপির এই নয়াপল্টনস্থ যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু কোন রকম নেতাকর্মী কেউ প্রবেশ করেননি। বা রুহুল কবির রিজভী আহমেদ যে আটক হয়েছেন, উনি আটক হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত এই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে কোন নেতা, যে দলের মুখপাত্র হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু এই কার্যালয়ে আসেনি। কার্যালয়ের ভেতরে আমরা যতদূর জানতে পেরেছি, কার্যালয়ের কয়েকজন কর্মচারী তারাই কিন্তু ভেতরে অবস্থান করছেন। এছাড়াও কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা কিন্তু যেহেতু নেতাকর্মীর আনাগোনা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু অলস সময় অতিবাহিত করছেন। তারা চুপচাপ বসে আছেন এখন। তবে অন্য স্বাভাবিক দিনের তুলনায় এই এলাকায়, এই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আর এই নয়াপল্টনের প্রধান যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে আমরা সকাল ভোর থেকে দেখেছি যে যানবাহন চলাচলের সংখ্যা একেবারেই কম। অন্য স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম সংখ্যক যানবাহন চলাচল করছে। কিছু সিএনজি, অটোরিকশা এবং রিক্সা চলাচল করছে। গণপরিবহন তেমন চলছে না। আর প্রাইভেট কার কিন্তু এখন পর্যন্ত এসব এলাকায় কিন্তু আমরা দেখিনি। তো এখন পর্যন্ত যেবা এই পল্টন সহ আশপাশের এলাকায় মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে 18 দলীয় জোটের ডাকা এই অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কিছুক্ষণ আগে রাজধানীর তেজগাঁও কারণবাজার এলাকার অবরোধ পরিস্থিতির খবর জানিয়েছেন সিনিয়র রিপোর্টার রকুনুজ্জামান। বিরোধী দলীয় জোটের টানা 72 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে এসে কারণবাজারের পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ। কারণবাজারে আমরা যে রাস্তায় দেখি, তো রাস্তায় কিন্তু বাস ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন কিছু পরিমাণে চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু সেই সংখ্যা অনেক কম। আর রাস্তার পরিস্থিতি যদি আমরা সকাল থেকেই দেখি, যে পুরো অঞ্চল জুড়ে, অর্থাৎ কারণবাজার থেকে শুরু করে ফার্মগেট, মহাখালী, তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও, পুরো অঞ্চল জুড়েই কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এবং অবরোধ সমর্থনকারীদের দিক থেকে আমরা যেটা দেখছি, যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যুব দলের বিভিন্ন শাখার মিছিল করার চেষ্টা হয়েছে, কিন্তু সকাল থেকেই, যদিও সেসব মিছিল পুলিশের তৎপরতায় প্রধান সড়কগুলোতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, তবে মিছিল করার চেষ্টা কিন্তু ছিল। এবং তেজগাঁও শিল্পাঞ্চল যুব দলের একটি মিছিল আমরা দেখেছি, যেটা
রেল লাইনের উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তারা অবরোধ অব্যাহত রাখে আগুন জ্বালিয়ে, এবং এছাড়াও এই পুরো অঞ্চল জুড়ে কিন্তু অবরোধকারীদের তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি, যদিও প্রতিটি গলির মুখে অর্থাৎ প্রধান সড়কের সাথে যেসব গলির মুখ এসে মিশেছে সেসব প্রধান সড়কে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, এবং একই সঙ্গে প্রধান সড়ক জুড়ে কিন্তু র্যাব পুলিশের টহল জোরদার রয়েছেই। এই ছিল এই পুরো অঞ্চলের অবরোধের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, কারণ বাজারের এই মুহূর্তে পরিস্থিতি জানালেন সিনিয়র রিপোর্টার রুকনুজ্জামান। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রয়েছেন সিনিয়র রিপোর্টার জিয়া খান। এখন কথা বলবো তার সাথে। জিয়া, যাত্রাবাড়ি এলাকার অবরোধ পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ জেবা, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি যে কিছুক্ষণ আগে ডেমরা রানীমহল এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা, এবং সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া ঢাকা চিটাগং রোড এলাকায় সকাল থেকেই গণপরিবহন কিছুটা চলছে, এবং গণপরিবহনের পাশাপাশি রিক্সা এবং সিএনজি চলাচল করছে। তবে ঢাকা চিটাগং মহাসড়ক এলাকায় কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি রাস্তায় আমি কম লক্ষ্য করেছি, এবং এর পাশাপাশি কিন্তু এইসব এলাকাগুলো জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া তৎপরতা আমি লক্ষ্য করেছি। এর আগে আমি সায়দাবাদ, মতিঝিল, যাত্রাবাড়ি, জুরাইন সব পোস্তগোলা এলাকা আমি ঘুরে দেখেছি। সেসব এলাকাগুলোতে কিন্তু গণপরিবহন কিছুটা চলাচল করছে, তবে রিক্সা এবং সিএনজির সংখ্যা কিন্তু বেশি। আর এইসব এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত ব্যক্তিগত গাড়ি আমি লক্ষ্য করিনি। আর এইসব এলাকার নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। আর এইসব এলাকাতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি আমি লক্ষ্য করিনি। অর্থাৎ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে আজকের অবরোধ দ্বিতীয় দিনের কর্মসূচি। এই ছিল আমার কাছে এইসব এলাকার সবশেষ পরিস্থিতি। জেবা, ধন্যবাদ জিয়া। দর্শক, যাত্রাবাড়ি থেকে এবার চলে যাব মিরপুরের খবরে। মিরপুর এলাকায় সংবাদ সংগ্রহে আছেন রিপোর্টার মিজানুর রহমান সবুজ। কথা বলবো তার সাথে। মিজান, মিরপুর ও গাবতলী এলাকার অবরোধের পরিস্থিতি কেমন দেখছেন? যেবা, আপনি জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিএনপি সহ 18 দল নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট যে 72 ঘন্টা আবারও অবরোধ রেখেছে তার দ্বিতীয় দিন আজ অতিবাহিত হচ্ছে, এবং আমি আছি মিরপুর এলাকায়, এবং সকাল থেকে মিরপুর এবং আশপাশের এলাকাগুলো ঘুরে দেখেছি, এবং এখানে যেমনটি দেখেছি যে এক ধরনের হরতালের আবহ বিরাজ করছে, এবং অবরোধের সমর্থনে খুব একটা সক্রিয় কোনো ভূমিকা আমি দেখিনি অবরোধকারীদের। তবে দু একটি বিক্ষিপ্ত মিছিলের কথা আমরা জেনেছি যে দু একটি বিক্ষিপ্তভাবে মিছিল হয়েছে অবরোধের সমর্থনে। এর অবরোধের বিপক্ষেও তেমন একটা কাউকে দেখা যায়নি, মাঠে দেখা যায়নি। আর যদি একটু সড়কের অবস্থাটা বলি তাহলে যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই অন্যান্য সময়ের চেয়ে সড়কে যানবাহনের সংখ্যা অনেক কম, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিছু গণপরিবহন আছে, এবং মিরপুর যেহেতু 10 নম্বরটা হচ্ছে এই অঞ্চলে বেশ কয়েকটি জায়গা থেকে একটি রুট, সে কারণে মিরপুর 10-এ কিছু গাড়ি আছে, কিন্তু এর আশপাশে তেমন একটা যানবাহন দেখা যায়নি, এবং যানবাহনগুলোতে মূলত যাত্রী সংখ্যা অনেক কম। আর যেটি দেখেছি যে পুলিশ এবং র্যাবের বরাবরের মতো বেশ শক্ত অবস্থান দেখা গেছে। তো সব মিলিয়ে মিরপুরের অবস্থা বলা যায় যে মোটামুটি শান্তিপূর্ণভাবেই অবরোধ পালিত হচ্ছে। জেবা, মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকার অবরোধের পরিস্থিতি জানালেন আমাদের সহকর্মীরা। রাজধানীতে আবারও পেট্রোল বোমা হামলা হলো যাত্রী বোঝাই একটি বাসে। এতে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন বাসের হেল্পার ও 3 যাত্রী। শনিবার রাতে মালিবাগ চৌধুরীপাড়ায় পেট্রোল বোমা হামলার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় হাবিবুর রহমান নামের এক পথচারীকে। হাসপাতাল নেয়ার পথে মারা যান তিনি। রিপোর্ট করছেন সুজন মাহমুদ। শনিবার সন্ধ্যার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় হাবিবুর রহমান নামের এক পথচারীকে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান হাবিবুর। মাত্র 2 মাস আগে বিয়ে করেছিলেন হাবিবুর। অকালেই নিভে গেল তার জীবন প্রদীপ। স্বামীকে হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তার স্ত্রী। পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন বাসের হেল্পার এবং 3 যাত্রী। তারাও কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটে। আহতরা জানান, রাজধানীর গুলিস্তান থেকে যাত্রী নিয়ে সুপ্রভাত বাসটি মালিবাগের চৌধুরীপাড়ায় গেলে তাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মালিবাগ রেলগেট পারে আগুন হোটেলের সামনেই, মানে ওভারব্রিজের ফুট ওভারব্রিজের সামনেই, ওখানে হঠাৎ করে গাড়িটা রানিং অবস্থায়, এর মধ্যেই হঠাৎ করে দেখলাম আগুনে আসতেছে আবার গ্লাস বাইকে আবার পুরো গায়ের উপরে। জীবিকার তাগিদে বের হয়েছিলেন আরেক যাত্রী এহসান, তারও অবস্থা আশঙ্কাজনক। আজকে যদি না যেতাম তাহলে আমার একদিনের বেতন কাটে ফেলতো। আহতদের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। গণ আন্দোলনের তীব্রতা দেখে সরকার ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে এক বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, গণ আন্দোলনের তীব্রতা দেখে সরকার অতিমাত্রায় ভীত হয়ে দমনপীড়ন, হামলা, মামলা, নির্যাতন করে শেষ রক্ষা পেতে চায়। সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা জানান, প্রথম দিনের অবরোধে সারা দেশে 2 জন নিহত এবং আহত হয়েছে 337 জন, গ্রেফতার করা হয়েছে 268 জন। এর আগে শনিবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, দস্যুতার কায়দায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সদস্য বেলাল আহমেদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান সালাউদ্দিন আহমেদ। তীব্রতা দেখে সরকার অতিমাত্রায় ভীত হয়ে দমন পীড়ন, হামলা, মামলা, হত্যা, নির্যাতন, গ্রেফতার করে শেষ রক্ষা করতে পারবে না। এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান এই গণতান্ত্রিক আন্দোলন আরো তীব্রতর হবে। জনতার বিজয় অনিবার্য, গণতন্ত্রের বিজয় অনিবার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন করবেন আর লুকিয়ে থাকবেন তা হয় না, কার কত শক্তি তা রাস্তায় প্রমাণ হবে। চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিএনপিকে দিতে রাজি আছেন উল্লেখ করে বিরোধী দলকে নির্বাচনে আসার আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। যুবলীগের